পর্যায়ক্রমে পাকস্থলী থেকে নির্গত করল রঞ্জু একের পর এক খাবার, যেগুলো সে খেয়েছিল। ডিমটা বের হওয়ার সময় একটু ঝামেলা করছিল, কিন্তু বাকিগুলো অনায়াসে বের হয়ে গেল। তবে শেষ মুহূর্তে পরোটার সবজিটা বের হলো এক পথযাত্রী মোটরসাইকেলওয়ালার ওপর। অতি ভয়ঙ্কর দৃশ্য। যাই হোক, অবশেষে রঞ্জুদের সেই ভয়ঙ্কর বাস ভ্রমণটা শেষ হয়। তারপর কি হয় এটা আজকের পর্বে দেখব। চলুন তাহলে বেশি কথা না বলে দেখি কি হয়। বাস থেকে নেমে রিক্সা করে নদীর ঘাটে এসে নৌকা দেখে আমার আক্কেল গুরুম হয়ে গেল। এটা তো মোটেও ছইয়ালা ঢাকা ছোট সুন্দর কল্পনাময় নৌকা না, এটা হচ্ছে বিশাল ইঞ্জিনওয়ালা নৌকা। আর যাত্রী শুধুমাত্র আমরা 3 জন না, অনেক মানুষ। শুধু মানুষ না, ঠেলে ঠুলে একজন মোটরসাইকেলও তুলে ফেলেছে। শুধু মোটরসাইকেলও না, একজন একটা আস্ত গরু তুলতে চেয়েছিল, কিন্তু নৌকার প্যাসেঞ্জাররা চেঁচামেচি করে গরুটাকে তুলতে দেয়নি। যাই হোক, ইঞ্জিন নৌকায় বসার জায়গা নেই, সবাই নৌকার চারপাশ ঘিরে বসেছে। আমরাও সেভাবে বসেছি। হেলান দেওয়ারও কিছু নাই, ধরারও কিছু নাই। একটু অসাবধান হলে আমরা টুপ করে কিংবা ঝপাং করে পানিতে পড়ে যাব। আমি নিজেকে নিয়ে খুব একটা চিন্তা করছি না, কিন্তু রঞ্জুর যা অবস্থা, সে যদি আসলে পানিতে পড়ে যায় সেটা নিয়ে আমার রীতিমতো দুশ্চিন্তা হতে লাগলো। রঞ্জুকে মাঝখানে রেখে আমি আর জালু মামা 2 জন 2 পাশে বসেছি। পানিতে পড়ে যেতে চাইলে ধরে ফেলবো। অবশ্য কেউ শখ করে পানিতে পড়ে যেতে চায় না যদিও। নৌকা মোটামুটি ভরে গেছে, তারপরও নৌকার মাঝিরা নৌকা ছাড়ার খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। সে আরও কিছু প্যাসেঞ্জার তুলতে চাচ্ছিল, কিন্তু যারা নৌকায় উঠেছে তারা একটু অধৈর্য হয়ে চেঁচামেচি শুরু করে দিল। তাই মাঝি একটু বিরক্তই হলো, একটু না খুবই বিরক্ত হলো, এবং ভোঁতা মুখ নিয়ে নৌকার ইঞ্জিনটি স্টার্ট করলো। তারপর স্টার্ট করার জন্য দড়ি ধরে টানাটানি শুরু করে দিল। সবাই হ্যাচকা কয়েকবার টান দেওয়ার পর ইঞ্জিনটা চালু হলো এবং বিকট শব্দ নিয়ে চালু হলো। শুধু যে বিকট শব্দ তা না, কুচকুচে কালো ধোঁয়া সরাসরি আমাদের নাকে মুখে এসে ঝাপটা দিল। আমরা খক খক করে কাস্তে কাস্তে মাথা ঘুরিয়ে নিজেদের বাঁচার চেষ্টা করলাম। খুব একটা লাভ হলো না। জালু মামা নাক মুখ কুচকে বললেন, নৌকাটা ছেড়ে দিলে আর ধোয়া লাগবে না। আসলেই যখন নৌকাটা চলতে শুরু করলো তখন ধোঁয়াটা পেছন দিকে যেতে লাগলো বলে আমরা আবার নিঃশ্বাস নিতে পারলাম। ধোঁয়ার আক্রমণ থেকে বাঁচলেও শব্দের আক্রমণ থেকে বাঁচার কোনো উপায় নাই। কানের কাছে বিকট ভটভট শব্দ। এই শব্দে কয়েক ঘন্টা থাকতে হলে কানের 12টা নিশ্চয়ই বেজে যাবে। নৌকার পেছন দিকে না বসে নৌকার সামনের দিকে বসা উচিত ছিল। এখন তো আর কিছু করারও নাই। ইঞ্জিন নৌকা পানি কেটে এগিয়ে যাচ্ছে। বৈঠা দিয়ে বেয়ে নিলে নৌকা যেভাবে ধীরে ধীরে দুলতে থাকে, এখানে সেরকম হচ্ছে না, যথেষ্ট তাড়াতাড়ি যাচ্ছে। একদিক দিয়ে ভালোই হলো, তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি চালু মামাকে জিজ্ঞাসা করলাম, কতক্ষণ লাগবে মামা? মামা আমার কথা শুনতে পেলেন না। কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিলাম। রঞ্জু মাথা নিচু করে বসে আছে, মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে, কেমন লাগছে তোর? রঞ্জু কোনো কথা শুনতে পেল না। খানিকক্ষণ পর রঞ্জু মুখ তুলে কিছু একটা বলল, আমিও শুনতে পেলাম না। শুধু ঠোঁটগুলো নড়তে দেখে কি বলছে আন্দাজ করার চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। রঞ্জুও কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিল। বেশ কিছুক্ষণ পর নৌকার ইঞ্জিন থেমে গেল। বুঝতে পারলাম নৌকা থামবে। ইঞ্জিন থেমেছে বলে শব্দ নেই, এখন অবশ্য কথা বলা যাবে। আমি জালু মামাকে জিজ্ঞাসা করলাম, মামা আমরা কি পৌঁছে গেছি? মামা মাথা নাড়লেন, বললেন, হুম, এরপর আরেক জায়গায় থামবে। তারপর এখনও অনেক ঘন্টা। কত ঘন্টা? 1 ঘন্টা ধর। আমি দীর্ঘশ্বাস ফেললাম। তারপর রঞ্জুকে জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে রে রঞ্জু? রঞ্জু বলল, খিদে লেগেছে। গুড, খিদে লাগা ভালো। রঞ্জু রেগে উঠল, খিদে লাগলে আবার গুড় হয় কেমন করে রে? গুড় হয় কেমন করে? আরে খেপে যাস না, খিদা লাগার মানে তোর শরীরটা ঠিক হচ্ছে। শরীর ঠিক হলে খিদা লাগে, শরীর খারাপ থাকলে আবার বমি বমি লাগে, বুঝলি? রঞ্জু মুখ ভোঁতা করে বলল, খিদে লাগলে যদি খেতে পারিস তাহলেই ভালো লাগে। কোনো খাবার আছে? আমি বললাম, মনে নাই তুই চকলেট এনেছিলিস, চকলেট খাই আই। রঞ্জুর মেজাজটা মনে হলো একটু ভালো হলো। ব্যাগ খুলে চকলেটের বার বের করে আমি আর রঞ্জু মুখে দিলাম। মনে হলো অমৃত খাচ্ছি। বেশি চকলেট নাই। জালু মামাকে দেওয়ার ইচ্ছা করছিল না, কিন্তু জালু মামা যেরকম লোভ লোভ চোখে চকলেটের দিকে তাকিয়ে থাকলেন,
আমি শেষ পর্যন্ত ভেঙে একটু তাকে দিলাম। জাদু মামা তার ভাগে ছোট টুকরাটা দেখে মনে হয় মেজাজ খারাপ করলেন। তারপর উদাস মুখে বললেন, লাগবে না আমার, তোরাই খা। আমি খুশি হলাম। জাদু মামা না আবার তার মট পাল দিয়ে চকলেটটা খেতে চান, সেই জন্যে আমরা দুজন তাড়াতাড়ি করে চকলেটগুলো শেষ করে ফেললাম। অদ্ভুত। নৌকাটা খুব ধীরে ধীরে ঘাটে লাগলো। তখন একজন লাফিয়ে নৌকা থেকে নেমে দড়ি টেনে নৌকাটা শক্ত করে ধরে রাখলো এবং মানুষজন নামতে শুরু করলো। মোটর সাইকেলটা নামানোর জন্য একটা কাঠের টুকরা লাগানো হলো এবং খুব সাবধানে সেটাকে টেনে টেনে নামিয়ে ফেলা হলো। নৌকার প্রায় অনেকটা জায়গায় ফাঁকা, অর্ধেক মানুষ নেমে গেছে, মাত্র উঠেছে মাত্র একজন, তাই নৌকাটা বেশ ফাঁকাই থাকলো। এবার আমরা সামনের দিকে বসেছি যেন ইঞ্জিনের সেই ভয়ঙ্কর শব্দটা শুনতে না হয়। নৌকার মাঝি আবার ইঞ্জিন স্টার্ট দিয়ে রওনা দিল। যেহেতু কানের কাছে ইঞ্জিন ভটভট শব্দ করছে না, তাই আমরা এইবার একটু কথাবার্তাও বলতে পারলাম। রঞ্জুকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, আর চকলেট নাই? রঞ্জু মাথা নাড়ল, হুম। এত কম আনলি কেন? রঞ্জু রেগে উঠল, আমি কম এনেছি? তুই কয়টা এনেছিস শুনি? কথাটা সত্যি, আমি একটাও আনিনি। তাই বলে রঞ্জুর কথায় কথায় রেগে ওঠাটা ঠিক হচ্ছে না। বললাম, তাই তোর হয়েছে কি রে, কথায় কথায় রেগে উঠছিস কেন? তুই আলতু ফালতু কথা বলবি আর আমি রাখতে পারবো না? হ্যাঁ, আমি মোটেও আলতু ফালতু কথা বলছি না। বলছিস তো, 100 বার বলছিস আলতু ফালতু কথা। দেখ, আমার মেজাজ খারাপ করবি না কিন্তু, আমি তোকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিব। রঞ্জু এবার চিৎকার করে বলে উঠল, তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবি? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবি? দে দে, দেখি তোর কত বড় সাহস। ভেবেছিস পারবো না? ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলে তোর উচিত শিক্ষা হবে। নদীর পানি খেয়ে যখন পেটটা ঢোল হবে, মজাটা টের পাবি। আমাদের ঝগড়াটা মনে হয় একটু বেশি হয়ে গেছিল। জালু মামা এবার আমাদেরকে ধমক দিলেন, এই কী হলো তোদের, বেড়াতে এসে ঝগড়া করছিস? ছি। রঞ্জু জালি মামাকে নালিশ দিয়ে বলল, দেখুন মামা, অপু আমাকে বলছে আমাকে নাকি ধাক্কা দিয়ে নদীতে পানিতে ফেলে দেবে। এই অপু, তুই বলেছিস এসব কথা? আসলে ফেলবো নাকি? আমি বলেছি যে ও আলতু ফালতু কথা, আমার রাগ উঠে গেছে মাথায়, বলতেই বল। জাদু মামা এবারে গলাটা একটু নরম করে বললেন, আসলে এত লম্বা জার্নি তো, সবাই খুব টায়ার্ড, তার উপরে খাওয়া হয় না, পেটে খিদে, সবারই মেজাজ খারাপ। আর বেশি দূর না রে, আমরা অল্পক্ষণের মধ্যে পৌঁছে যাব। ছাদু মেয়েকে বলে রাখা আছে, নিশ্চয়ই সে রান্না করে রেখেছে, মেজাজ নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমি আর কিছু বললাম না। রঞ্জুও গজগজ করে কী বললো শুনতে পেলাম না, বুঝতেও পারলাম না। জালু মামা যদিও বলেছেন আর বেশি দূর না, আমরা অল্পক্ষণে পৌঁছে যাব, কিন্তু আসলে আরও অনেক দূর যেতে হলো। শেষ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে অনেকক্ষণ লেগে গেল। নৌকাটা মাঝখানে আরও এক জায়গায় থামলো এবং প্রায় সবাই সেখানে নেমে গেল। নৌকায় আমরা 3 জন ছাড়া আর মাত্র 2 জন। মাঝি পারলে আমাদেরকেও নামিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমরা নামলাম না। শেষ পর্যন্ত ইঞ্জিন নৌকাটা চেঙ্গাপুতা গ্রামের ঘাটে এসে থামলো। সেখানে আরও 2-1টা নৌকা আছে। দেখেই বোঝা গেল এই গ্রামের সাথে বাইরের পৃথিবীর খুব একটা যোগাযোগ নেই। আমরা নৌকা থেকে নামলাম। রঞ্জুর সাথে ঝগড়া করার কারণে আমাদের মাঝে কথাবার্তা বন্ধ, তা না হলে আমরা এতক্ষণে গ্রামটাকে নিয়ে, ঘাটটাকে নিয়ে কিছু কথা তো বলেই ফেলতাম। নৌকা থেকে নেমে জালু মামাকে জিজ্ঞাসা করলাম, মামা এখন কোন দিকে যাব? জালু মামা গ্রামের মেঠো পথটা দেখিয়ে বললেন, এই যে এদিকে, এইদিকে পথঘাট বেশি নাই, ভয় নাই, রাস্তা হারাবি না। জালু মামা তার মোবাইল ফোনটা বের করে কিছু একটা দেখলেন, তারপর লম্বা নিঃশ্বাস ফেলে পকেটে রেখে দিলেন। আমি বললাম, মামা, ছাদু মামাকে একটা ফোন দিয়ে খাওয়া রেডি করে ফেলতে বলো তো। জাদু মামা হাসার মতো ভঙ্গি করলেন, বললেন, এই গ্রামে মানুষের ফোন টোন নাই রে। আমি যথেষ্ট অবাক হলাম। ফোন না থাকলে যোগাযোগ করে কীরকম করে? আর আমরা যে আজকে আসবো সেটা জালু মামাকে জানানোই বা হয়েছে কিভাবে? যাই হোক, আমি আর বেশি মাথা ঘামালাম না। জালু মামার পিছু পিছু হাঁটতে লাগলাম। রঞ্জু মুখ গোছ করে বসে আছে, একটুও কথাবার্তা বলছে না। আমি জালু মামাকে জিজ্ঞাসা করলাম, মামা আর কত দূর? মামা বললেন, এই তো এই তো এই তো এই তো। এই কথাটার মানে যা কিছু হতে পারে, কিন্তু এখন সেটা নিয়ে জালু মামার সাথে তর্ক করে কোনো লাভ নাই। মামা কোনো কথা না বলে হাঁটছেন, আমি আর রঞ্জু পিছনে পিছনে হাঁটছি এবং কোনো কথা না বলেই হাঁটছি। পথটা সুন্দর, 2 পাশে গাছ, গাছের ছায়াটা বেশ আরামের। পথের 2 পাশে ধান ক্ষেত, অনেক দূরে ছোট ছোট ঘরবাড়ি। পথে ঘাটে অবশ্য মানুষজন নাই।
একজন কয়েকটা গরু নিয়ে এলো, রোগা রোগা গরু। আমরা মেঠো পথের এক পাশে দাঁড়িয়ে গরুগুলাকে জায়গা করে দিলাম। গরুগুলার ভদ্রতা জ্ঞান নাই, হাঁটতে হাঁটতেই রাস্তায় বাথরুম করে দিল। জালুমামার ভেতরে হঠাৎ কেমন যেন একটা কাব্যভাব চলে আসলো। গরুর বাথরুম করা দেখেই কিনা কে জানে। উদাস মুখে বললেন, গ্রামের সবচেয়ে সুন্দর জিনিস কি জানিস? কি? সন্ধ্যাবেলা যখন রাখাল গরুর পাল নিয়ে যায়, গরুর পায়ের ধাক্কায় ধুলো ওড়ে, সেই ধুলোতে সূর্যের যখন লাল আভাটা পড়ে না, এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হয়। রঞ্জু অনেকক্ষণ পর কথা বলল এবং স্বাভাবিকভাবেই জ্ঞানের কথা বলল। গরুর পায়ের ধুলি, সেখান থেকে নিশ্চয়ই গধূলি শব্দটা এসেছে। মামা মাথা নাড়লেন, বললেন, ঠিক বলেছিস, অসাধারণ না? আমি মাথা নাড়লাম এবং বললাম, ধুলা কিভাবে অসাধারণ হয় মামা? ধুলা হচ্ছে ধুলা, একটা বায়ু দূষণ, নট অসাধারণ। মামা একটু বিরক্ত হলেন, তারপর বললেন, ইঞ্জিনের ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া, এগুলো হচ্ছে বায়ু দূষণ। গরুর পালের পায়ের ধুলা বায়ু দূষণ হয় কেমন করে? আমি আর তর্ক করলাম না, কারণ খিদে পেটে তর্ক করা যায় না। মামা বললেন, জানিস, একবার দেখেছিলাম একটা বাচ্চা মেয়ে, শুকনো লিকলিকে শ্যামলা রঙের, লাল একটা ডুরের শাড়ি পরে বিশাল একটা ষাঁড়কে নিয়ে যাচ্ছে। মেয়েটার কোনো ভয় ডর নেই জানিস? অভূতপূর্ব দৃশ্যটা। গাইস মশা। আমিও কল্পনা করে দেখলাম, দৃশ্যটা সুন্দর হতে পারে। রঞ্জু বলল, শহরে হলে মেয়েটা না ফর্সা হতো না, মেয়েটা হতো নাদুস, শাড়ি না পরে পরতো জিন্স আর শার্ট। রঞ্জু ভুল কথা বলেনি, নেহাতি ঝগড়া করে ফেলেছি তাই রঞ্জুর কথার পিঠে কোনো কথা বলতাম না। অন্য সময় হলে বলতাম, আর গরুর বদলে নিয়ে যেতে একটা টেডি বেয়ার। যাই হোক, জালু মামার সাথে কথা বলে হাঁটছি। পথ আর শেষ হয় না, মেঠো পথ এঁকে বেঁকে যাচ্ছে। মাঝে মাঝেই কিছু ঘর বাড়ির পাশ দিয়ে এক জায়গায় একটা কুকুর খামোখাই ঘেউ ঘেউ শব্দ করে ডাকলো। হাঁটতে হাঁটতে জানটা প্রায় বের হয়ে যাচ্ছে। ঠিক তখনই জালু মামা দূরে দুইটা তাল গাছ দেখিয়ে বলল, ওই যে দুইটা তাল গাছ দেখছিস না, সেটা হচ্ছে আমাদের থাকার জায়গা। কি সুন্দর দেখেছিস? আমি নিঃশ্বাস ফেললাম, বললাম, জায়গাটা সুন্দর কিনা জানি না, কিন্তু এখনও অনেকটা দূর মামা। যাই হোক, শেষ পর্যন্ত আমরা সেই তাল গাছের নিচে পৌঁছালাম এবং সেখানে একটা ছোট টিনের ঘর, মাটির ভিটে, এবং মামা ডাকলেন, ছাদু মিয়া, ছাদু মিয়া। কেউ কোনো উত্তর দিল না। মামা আবার ডাকলেন, এবার আগের চেয়ে একটু জোরে, ছাদু মিয়া, এই ছাদু মিয়া। এবারেও কেউ কথার কোনো উত্তর দিলেন না। মামা একটু এগিয়ে গেলেন, ঝোপঝাড়ের আড়ালে আরেকটা ঘর, সেখানে গিয়ে দরজায় ধাক্কা দিলেন, ছাদু মিয়া, এই ছাদু মিয়া, ছাদু মিয়া, দরজা খোলো ছাদু মিয়া। এবার বাড়ির পেছন দিক থেকে শুকনা লিকলিকে একটা মানুষ বের হয়ে আসলো এবং আমাদের দিকে তাকিয়ে বলল, কেডা কেডা বাইরে? জালু মামা বললেন, আমরা। ছাদু মিয়া জালু মামাকে চিনতে পারলো বলে মনে হলো না, বলল, আমরা কেডা? জালু মামা বললেন, তোমাকে খবর পাঠানো হয়েছিল না যে আমরা আজকে আসবো? ছাদু মিয়া হাত দিয়ে বিভৎসভাবে বগল চুলকে বললেন, যে না, আমাকে তো কেউ কিছু বলে নাই। রঞ্জু এবার ধপ করে মাটিতে বসে পড়ল। বুঝতেই পারে, ছাদু মিয়াকে যদি কেউ কিছু না বলে থাকে তার একটাই অর্থ, এখানে কোনো খাবারের ব্যবস্থা হয়নি। জলু মামাও সেটা টের পেলেন এবং আতঙ্কিত হয়ে বললেন, তাহলে তুমি কিছু রান্নাবান্না করনি? ছাদু মিয়া এবার তার বগলটা চুলকাতে চুলকাতে বলল, না, কেমন করে জানবো যে রান্না করতে হবে? মামা বললেন, খিদে আমাদের জান বের হয়ে যাচ্ছে, খাওয়ার কিছু নাই? কিছু নাই। কিচ্ছু নাই? আরে বাবা, হ্যাঁ, কিছু নাই। বলছি, ভাত ফুটিয়ে ডিম ভাজা করে দেওয়া যায় না একটু তাড়াতাড়ি? না, কিছু চাই না। মনে হলো ছাদু মিয়া না ছাড়া কিছু বলতেই পারে না। মামা জিজ্ঞাসা করলেন,
আচ্ছা ঠিক আছে, আশেপাশে কোনো খাওয়ার দোকান আছে, হোটেল রেস্টুরেন্ট? ছাদু মিয়া এবার না না বলে খ্যাক খ্যাক করে হাসলো। বোঝা গেল মামার প্রশ্নটা এতটাই আজগুবি যে এখানে আর না বলারও প্রয়োজন নাই। আমরা দেখলাম ছাদু মিয়ার দাঁত কুচকুচে কালো। এর আগে কোনো মানুষের দাঁত এরকম নিখুঁত কালো আমরা দেখিনি। জাদু মামা জিজ্ঞাসা করলেন, তাহলে খাওয়ার জন্য এখন কি করা যায়? ছাদু মিয়া এবার বগল চুলকানোর বদলে লম্বা করে গলা চুলকালো। তারপর বলল, বাজার সওদা করতে হবে। ঠিক আছে, তাহলে যাও, বাজারে যাও, কুইক। ছাদু মিয়া এবার গলা চুলকানো বন্ধ করে পেট চুলকানো শুরু করলো। তারপর বলল, বাজার সওদার খরচাপাতি দেন, নাহলে যাবো কীভাবে? খরচাপাতি মানে টাকা? যে টাকাই তো হবে। কত দিতে হবে? সেটা তো এখন বলতে পারবো না, সওদা করলে তবে জানবো। কী খাবেন তার উপর নির্ভর করবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জাদু মামা আর ছাদু মিয়ার বাজার সওদার আলাপ আমার শোনার বিন্দুমাত্র ইচ্ছা নাই। তাই আমি জায়গাটা থেকে একটু ঘুরে দেখবো বলে বের হলাম। অন্য সময় হলে আমি আর রঞ্জু একসাথে বেরোতাম, কিন্তু রঞ্জুর সাথে ঝগড়া করে ফেলার জন্য তার সাথে নিজে থেকে কথা বলাটা শুরু করতে পারছি না। আমি সামনে হেঁটে গেলাম। আশপাশে গাছপালা, ঘন ঘন জঙ্গলই বলা যায়। বাঁশের ঝাড় আছে। বাতাসে বাঁশের সাথে বাঁশের ঘষা লেগে এক অদ্ভুত শব্দ হচ্ছে। চারপাশে কোনো ঘরবাড়ি নেই। একটু সামনে পুকুর, আসলে পুকুর না, ডোবা বলাই ভালো। আমি চারপাশটা একটু ঘুরে ফিরে এলাম। ঘরটার দরজা খোলা, ভেতরে উকি দিয়ে দেখি বড় একটা বিছানা। সেখানে রঞ্জু লম্বা হয়ে শুয়ে আছে। বোঝাই যাচ্ছে বেচারা একদম কাহিল হয়ে গেছে। ঝগড়া করেছি বলে কথাও বলতে পারছি না, কিন্তু ঝগড়াটা মিটিয়ে ফেলা দরকার। কীভাবে যে শুরু করব বুঝতে পারছি না। আমি ঘরের বাইরে একটা বেঞ্চে বসলাম। জালু মামা উঠোনের মাঝামাঝি দাঁড়িয়ে আছে। ছাদু মিয়াকে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই বাজার করতে গেছে। জালু মামা পকেট থেকে মোবাইল ফোন বের করে আবার কিছু একটা দেখলেন। তারপর যেটা পকেটে রাখতে যাচ্ছেন তখন মোবাইল ফোনটা বেজে রইল। কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ফোনে চাপ দিয়ে কানে লাগিয়ে বললেন, হ্যালো? অন্য পাশ থেকে কি হয়েছে শুনতে পেলাম না, কিন্তু জালু মামার একটা আর্তনাদ শোনা গেল। বলল, কি বলছো তুমি? জালু মামার গলার স্বরে কিছু একটা ছিল। আমি বুঝে গেলাম নিশ্চয়ই কোনো একটা সর্বনাশ ঘটে গেছে। সর্বনাশটা কী সেটা শোনার জন্য আমি কান খাড়া করে রাখলাম, কিন্তু জালু মামা কোনো কথা বলছে না, শুধু শুনছে। তাই আমি কিছু অনুমানও করতে পারলাম না। হঠাৎ জালু মামা একটা গগনবিদারী শব্দ করলেন। তারপর বললেন, না 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 না, এটা হতে পারে না। অন্য পাশ থেকে কি বলা হলো আমি বুঝতে পারলাম না। জালু মামা প্রবল বেগে মাথা নাড়তে লাগলেন এবং বলতে লাগলেন, না প্লিজ না, দোহাই লাগে, এটা বলো না প্লিজ, সর্বনাশ, এটা বলো না প্লিজ। বোঝা গেল এত দোহাই এত প্লিজ বলেও যখন কোনো কাজ হচ্ছে না, অন্য পাশে যে কথা বলছে তার মনটাও গলছে না। জালু মামা গলার স্বরে কান্না এলো, ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আগে একটা সুযোগ দাও প্লিজ, আমি এক্ষুনি চলে আসছি, এক্ষুনি চলে আসছি, রাত পোহানোর আগে আমি চলে আসবো, প্লিজ। মামা হঠাৎ ফোনটার দিকে তাকালেন। বোঝা গেল অন্য পাশের লাইন কেটে দিয়েছে। মামা ফোনটা হাতে ধরে আমার দিকে তাকালেন, তারপর ভাঙা গলায় বললেন, অপু, রঞ্জুকে ডাক, আমাদের ফিরে যেতে হবে। প্রথমেই আমার আপুর কথা মনে হলো। ঢাকা পৌঁছেই আমার মাথাটা ন্যাড়া করে ফেলতে হবে। আপু বলেছিলেন 2 দিনের ভেতর ফিরে আসবো। আসলে 2 দিন না, 1 দিনের মাঝে ফিরে যেতে হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কী হলো মামা? একটা ইমার্জেন্সি, রঞ্জুকে ডাক। কী ইমার্জেন্সি? কী ইমার্জেন্সিটা তোর জানার দরকার নাই। রঞ্জুকে ডাক, এক্ষুনি রওনা দিতে হবে, সময় নাই। আমি আর কথা বাড়ালাম না। রঞ্জুর সাথে কীভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। এখন সেই ঝামেলা মিটে গেছে। আমি ঘরের ভিতরে ঢুকে বললাম, রঞ্জু, এই রঞ্জু। রঞ্জু চোখ তুলে তাকালো, কেমন জানি ঘোলা চোখ। বলল, কি? ওঠ। কেন? আমাদের ফিরে যেতে হবে। রঞ্জু বুঝতে পারলো না, বলল, আমাদের কি যেতে হবে? ফিরে যেতে হবে রঞ্জু, আমাদের ফিরে যেতে হবে। কোথায় ফিরে যেতে হবে? ঢাকায়। কি রে, বুঝছিস না কথা? আমি ভেবেছিলাম রঞ্জু জিজ্ঞাসা করবে কেন, কিন্তু রঞ্জু সেটা জিজ্ঞাসা করলো না। সে আবার চোখ বন্ধ করলো, তারপর বলল,
তোরা যা অপু, আমার দ্বারা যাওয়া সম্ভব না। কেন, কি হয়েছে তোর? আমি আমি মনে হয় মরে যাচ্ছি। মনে হয় মরে গেছি আমি। তারপর সত্যি সত্যি মরে যাওয়ার চেষ্টা করতে লাগলো, অন্তত আমার তাই মনে হলো। যখন এমন একটা রাত কাটালাম যে এই রাতটা কখনো শেষ হবে আমরা ভাবিনি। কি হয় সেই রাতের পরে সেটা আগামী পর্বে থাক। আজকে প্রচুর মশা। বাই।